এই রিভেটেড কানেকশন গুলো পড়ছিলাম সেটা ছিল প্রেসার টাইপ কানেকশন। প্রেসার টাইপ কানেকশন মানে কি ছিল যেন, যে বোল্টেড ডায়া বা রিভেটেড ডায়া আর হোলের ডায়া সেম হবে, যাতে করে লিকুইড থাকুক, এয়ার থাকুক বা স্টিম থাকুক, সেটা যেন বের হইতে না পারে। আর আজকে থেকে আমরা শিখবো স্ট্রাকচারাল টাইপ জয়েন্ট, অনেকে বিয়ারিং টাইপ জয়েন্ট বলে। সেখানে কি হয়, সেখানে কোনো রিপিটিং সেকশন থাকে না, কারণ একটা কলামের সাথে একটা বিম বা একটা কলামের একটা পার্টের সাথে আরেকটা পার্ট যোগ হয়। সো লিমিটেড রিভেট থাকে। এত বড় বয়লারের আছে তত অনেকগুলো হয়, যেন রিপিটিং সেকশন হয়। আর কভার স্প্লাইস প্লেট সেম লেন্থের হয়। প্রেসার টাইপে গোল গোল করার বিষয়টা ছিল, ভিতরের প্লেটটা ছোট না করলে বাঁকা করা যাবে না। এখানে কভার প্লেট আর মেইন প্লেট, দুইটা কভার প্লেটই সমান হয়, টপ আপার কভার প্লেট। আর হচ্ছে প্রত্যেকটা কানেক্টর বা রিভেট একই সমান প্রপোর্শনাল লোড নেবে। আর ডায়ামিটার হবে রিভেটেড ডায়ার চাইতে হোলের ডায়া হবে 1.5 মিলিমিটার, দ্যাট ইজ 1/16 কথা বড় হবে হোলের ডায়াটা রিভেটেড ডায়া থেকে বড় হবে। এখানেও ল্যাব জয়েন্ট আছে। সো আমরা আজকে থেকে গতদিনের মতো না, একটু ডিফারেন্ট হচ্ছে, এটা প্রেসার টাইপ জয়েন্ট না, এটা হলো বিয়ারিং টাইপ বা স্ট্রাকচারাল টাইপ জয়েন্ট। মানে হচ্ছে একটা স্ট্রাকচারাল মেম্বারের একটা পার্টের সাথে আরেকটা পার্টের যে কানেকশনটা হচ্ছে সেটা। আমার কথা কি তোমরা বুঝতে পারতেছ? জি স্যার। আচ্ছা ফাইন। তো সেখানে আমরা আসছিলাম পরবর্তী পর্যায়ে, যে একটা এক্সাম্পল যদি করি, এরকম ল্যাব জয়েন্ট দেখতেই পারতেছো, একটা প্লেটের সাথে আরেকটা প্লেট ল্যাপ করে ফেলছে। এখানে 5টা রো রিভেট আছে, এবং এই রিভেটগুলোর ক্যাপাসিটি বলছে হচ্ছে 19 মিলিমিটার হচ্ছে ডায়ামিটার রিভেটগুলো, আর প্লেটের থিকনেস হচ্ছে 8 মিলিমিটার থিকনেস। অ্যালাউবল মানে শেয়ার স্টেজ দেওয়া আছে 95 এমপিএ, টিয়ারিং স্টেজ দেওয়া আছে 145 এমপিএ, আর বিয়ারিং স্টেজ দেওয়া আছে 220 এমপিএ। সেফ লোড মানে পি এর মানটা কত হবে সেফলি নিতে পারবে সেটা বের করতে বলছে। তাহলে আমরা দুইটা জিনিস শিখছি সবার জন্যই ভ্যালিড, একটা হচ্ছে রিভেটের ক্যাপাসিটি, একটা হচ্ছে প্লেটের ক্যাপাসিটি। রিভেটের ক্যাপাসিটি বের করি দুই ভাবে, একটা হচ্ছে বিয়ারিং স্টেজ দিয়ে, একটা শেয়ারিং স্টেজ দিয়ে, আর প্লেটেরটা হচ্ছে টিয়ারিং স্টেজ দিয়ে। মনে আছে তোমাদের নিশ্চয়ই? তাহলে আমরা যে একটা বোল্টের জন্য শেয়ারিং স্টেজ বের করি, একটা বোল্টের ডায়া যেহেতু বলছে রিভেটের ডায়া 19 মিলিমিটার, তাহলে তার এরিয়া হচ্ছে π4 ইন্টু ডি, মানে π/4 ইন্টু ডি স্কোয়ার। আর স্টেজ তারা দিলে একটা বোলের, একটা শেয়ারিং স্টেজ বলে দিচ্ছে 95 এমপিএ। আমি এটাকে মিলিমিটার নিলাম। এক একটা বোল্ট ম্যাক্সিমাম 26.935, দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেটলি 27 কিলো নিউটন লোড নিতে পারে। পক্ষান্তরে আমরা যদি বিয়ারিং বলি, ডি কিন্তু আমাদের 19 ঠিক আছে, আর টি হচ্ছে কেবল 8। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু বিয়ারিং স্ট্রেস টি ইন্টু সিগমা বি, সেখান থেকে আমরা পাচ্ছি 33.44। যেহেতু বিয়ারিং এর মান অনেক কম, দ্যাট মিনস 25-এর পরে 26, 26-এর পরে 27 হওয়ার আগেই বিয়ারিং এ শেয়ারিং এ ফেল করে, সো বিয়ারিং ফেল করার পসিবিলিটি নাই। দ্যাট মিনস রিভেট ক্যাপাসিটি হচ্ছে, প্রতিটা রিভেটের ক্যাপাসিটি হচ্ছে 26.935, এইটাই হচ্ছে রিভেটের ক্যাপাসিটি। সো টোটাল যেহেতু আমাদের এই যে এখানে 5টা রোতে এখানে দুইটা একটা ইনটু 26.935, দ্যাট ইজ 242.42 কিলো নিউটন। আমার কথা কি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো? ফাইন। তাহলে আমরা রিভেটের যে রিভেট ক্যাপাসিটির জন্য শেয়ারিং বের করলাম, বিয়ারিং বের করলাম। এখানে যেহেতু প্রত্যেকটা আমরা স্ট্রাকচারাল জয়েন্ট বা বিয়ারিং জয়েন্টের মানে হচ্ছে প্রতিটা প্রপোর্শনাল দেব, জাস্ট 9 দ্বারা গুণ করে দিলাম। এইবার টিয়ারিং এর জন্য যদি বের করি, 1 নাম্বার রোতে দেখতে চাই, এরকম 2 নাম্বার সবগুলো দেখব। 1 নাম্বার রোতে আমাদের দেখো পিচের মান বলে দিছে, এই যে এখান থেকে দূরত্ব হচ্ছে 250 মিলিমিটার। 1 নাম্বার রোতে একটা রিভেট বা একটা বোল্ট আছে। সো 250 থেকে একটা বোল্টের ডায়া যাবে না হোলের ডায়া যাবে? তোমাদেরকে জিজ্ঞেস করতেছি। হোলের ডায়া হলে তাহলে রিভেটের ডায়ার সাথে 1.5 মিলিমিটার যোগ দিতে হবে, দ্যাট ইজ 20.5 মিলিমিটার, যেখানে উপরে লেখা আছে। সো এরিয়া হচ্ছে 250 মাইনাস একটা বোল্ট, ঠিক
থিকনেস হচ্ছে প্লেটের থিকনেস হচ্ছে 8 মিলিমিটার, 8 দ্বারা গুণ করলাম, এরিয়া পাইলাম, তাকে টিয়ারিং স্ট্রেস হচ্ছে আমাকে বলে দিছে 140। সো 140 দ্বারা গুণ যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আমার 1 নাম্বার রো এর জায়গায় যদি এটাকে 1 নাম্বার বলি ফেল করতে হয় তাহলে আমাদের 257 নিউটন ফোর্স দিতে হবে। এখান দিয়ে যদি এই যে হলুদ জায়গাটা যদি ছিঁড়ে আসে, যেটা এখানে আপার প্লেটটা, তার মানে আমার 242 এর চেয়ে বেশি আসে, এটা হইতে পারবে না। সেকেন্ডে 2 নাম্বার রোতে যদি আসি তাহলে আমরা দেখলাম যে 1 নাম্বার রোতে দুইটা জিনিস ফেল হতো, রিভেটে অথবা টিয়ারিং এ। রিভেটের ক্যাপাসিটি ছিল হচ্ছে 26.93, আর বিয়ারিং যেহেতু এখানে ফেল করবে না, সো আমি আসলাম, ছিঁড়ে যাবে না, সো আমি আসলাম এবার একটা ফেল টিয়ারিং এ ফেল করবে না, সো এখানে বিয়ারিং শেয়ারিং এ ফেল করবে, রিভেটে ফেল করবে। সো ক্যাপাসিটি হচ্ছে, আমি যেখান দিয়ে টান দিতে যাব, আমি একটু ক্লাস নিচ্ছি, একটু পরে ফোন দিই। ওই যে আপনার নেভিগেশন সার্টিফিকেটটা কি বলে আরএসডি থেকে চাইছে, আপনাদের যে নেভিগেশন ক্লিয়ারেন্স ঠিক মতো থাকবে আপনারা কনসিডার করে ইয়া করছেন, সেটা জাস্ট চাইলে ওরা ইয়ে করছে কথা হচ্ছে। হ্যাঁ, নেভিগেশন সার্টিফিকেট ওইটা দিলে জিনিসটা হচ্ছে যে আপনারা হাইয়েস্ট পার্ট লেভেল কনসিডার কোর্স কইরা সার্ভে রিপোর্ট সার্ভেটা করছেন, আপনাদের লেভেলটা ঠিক করছেন, আপনারা যদি দিছেন যে হাইয়েস্ট পার্ট লেভেলের চেয়ে ফার্স্ট লেভেল চেয়ে আপনাকে, এবং এইটা এই পজিশন এবং ইয়াটা ক্লিয়ার লিখতে দিতে হবে। সরি। সো আমরা যেখানে আসছিলাম, তো যদি 2 নাম্বার রোতে আসি, যেহেতু এখানে আটকায়, দেখো রেজিস্ট করবে, এখানে একটু রেজিস্ট করবে, আর 2 নম্বর ছিটতে হলে যেরকম একটা ফ্রি বডি আসবে, তার মানে এটা যেহেতু আমাদের অ্যাকশন, রিয়াকশনটা উল্টা দিকে, এখানে একটু রিয়াকশন করবে কিছু পার্ট, আর বাকিটা এখানে যদি 2 নম্বর দিয়ে ছিঁড়ে আসে। এবং এইটা এই রোতে আমি জানলাম এখানে যদি রিভেট ফেল করতে হয় তাহলে 26.94 একটা বোল্ট আছে, আর বাকিটুকু হবে এখানে, তাহলে এখানে কত লোড লাগে, তাহলে আমি এটাকে বললাম জানি না, যেহেতু এটাকে P2 বললাম, আর এটা থেকে এটা বিয়োগ দিলাম, P2 থেকে যদি এই পার্টটা যেহেতু উল্টা দিকে আসে, P2 থেকে এটা বিয়োগ দিলেই হবে, উল্টা করে করতে পারতাম, P2 সমান হচ্ছে 26.94 প্লাস এটা, একই কথা। সো আমাদের এখানে হচ্ছে টিএ মানে এরিয়াটা হবে, টিয়ারিং এর এরিয়া হবে, টোটাল লেন্থ হচ্ছে 250, দুইটার বোল্টের ডায়া বাদ যাবে, হোলের ডায়া বাদ যাবে, হোলের ডায়া বাদ দিলাম 20.5, 250 থেকে থিকনেস 8 দিয়ে আমি এখানে পাইলাম P2 এর মান পাই, যেটা কিন্তু এই মানটা 260 না, P2 এর মান, এই ইকুয়েশন থেকে P2 এর মান পাইলাম 261, তার মানে এটাও আমার এর চেয়ে বেশি। 3 নাম্বার যদি ছিঁড়তে যায় তাহলে এগুলো রিভেট ফেল হইতে হবে না, এখানে ফেল না করলে ছিঁড়ে আসতে পারবে না, কারণ টান দিলে যদি এখানে ছিঁড়েও যায় তাও আসতে পারবে না, তাহলে এগুলোতে যে কোনো একবার ফেল হতে হবে, এবং ফেলের সম্ভাবনা যদি অন্য ফেল হইতে পারবে না তো রিভেটে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে রিভেটে ফেল করতে হলে এইটা যেহেতু অ্যাকশন, তার রিঅ্যাকশন উল্টা দিকে, এখানে উল্টা আমরা পাবো 26.94, তাহলে আমরা এটাকে যদি বিয়োগ করি অথবা এই পাশে নিলে যোগ হবে, P3 সমান হবে এটা প্লাস এটা, আমরা এই পাশে আনলে মাইনাস করলাম, এখান থেকে P3 পাইলাম 291.9। আমি দেখলাম যে ছিঁড়ার জন্য 3 নম্বরে লাগে 292, ধরো 2 নম্বরে লাগে 261, 1 নম্বরে লাগে 257, কিন্তু তার আগেই 242 তে সবগুলো রিভেট ফেল করে যাবে, সে কারণে আমরা বলছি যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি হবে তাহলে 242.42। কেমন? যদি এফিসিয়েন্সি চাই, মনে আছে আমাদের এফিসিয়েন্সি ছিল আমাদের কানেকশনের যে একটু বলো যে ক্লাস নিচ্ছে, তো কানেকশনের যে স্ট্রেংথটা আছে যেটা 242 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের অরিজিনাল প্লেট স্ট্রেংথ। অরিজিনাল প্লেটের আমার লেন্থ উইথ ছিল 250, থিকনেস ছিল 8, তাহলে এটা পেলাম এরিয়া, তাকে যদি স্ট্রেস দ্বারা গুণ করি তাহলে পারবো স্ট্রেংথ, তাকে ভাগ করলে 86.86। এই হলো আমাদের একটা এক্সাম্পল করলাম বিয়ারিং টাইপ বা স্ট্রাকচারাল টাইপ জয়েন্টের, বাট এটা ল্যাব জয়েন্ট। এখানে যদি কারো কোনো বিষয় থাকে আমরা অবশ্যই বলবো। আর একটু রিভিউ দিলে, আমরা আগে যেমন করছি 3 ধরনের ফেইলিউর, শেয়ারিং, বিয়ারিং, টিয়ারিং। শেয়ারিং এবং বিয়ারিং হচ্ছে রিভেটের ক্যাপাসিটি, সেখানে আমরা বের করে নিলাম 9 দ্বারা গুণ করলাম, কারণ এটা স্ট্রাকচারাল টাইপের জয়েন্ট। টিয়ারিং এর জন্য আমরা প্রথমে ধরলাম 1 নম্বরে ফেল করে যদি যাইতো তাহলে এটা বের হয়ে যেত, 2 নাম্বার পরের কনসিডারেশন 2 নাম্বার বের করলাম, 2 নাম্বার বের করতে হইলে এখানে যদি ছিঁড়ে যায় তাও ওইটা এই উপরের প্লেটটা বের হয়ে যাবে না, আনলেস এন্ড আনটিল
এখানে কোনোভাবে ফেল করতে, এখানেটা তখন ফেল হবে শেয়ারিং ফেলিওর। আবার 3 নাম্বার ফেল করতে, এখানে ছিঁড়ে গেলেও বের হইতে পারবে না, যদি না এখানটা ফেল, তাহলে এখানে আমাদের সব শেয়ারিং ফেলিওর। সেইভাবে আমরা বের করছি। এবার যদি কোশ্চেন, স্যার 1.5 টা কেন হয়েছে বুঝি নাই, আরেকবার বলবেন? কোনটা? অবশ্যই বলবো। কোনটা? আমি তোমার তোমার কথাটা বুঝি নাই, কোন জায়গাটা যেন আরেকবার বুঝে নাই বলো তো। d whole equal derivative plus 1.5 mm। ও, এটা বুঝো নাই? এটা একদম প্রথম থেকেই বলেছি। স্ট্রাকচার মানে প্রথম তুমি যদি চিন্তা করো যে একটা হোল যদি সমান হয়, তাহলে সেটাতে রিভেটটা ঢুকানো খুব কঠিন, অনেক পিটায়া পিটায়া অনেক কেয়ারফুলি করতে হবে। এখন স্ট্রাকচারাল ক্ষেত্রে প্রেসার টাইপ জয়েন্টের দরকার অবশ্যই, কারণ নাইলে তেল পড়ে যাবে, স্টিম বের হয়ে যাবে, গ্যাস বের হয়ে যাবে। স্ট্রাকচারাল জয়েন্টে ধরো একটা কলামের একটা পার্টের সাথে আরেকটা পার্ট জয়েন করতেছে, সেখানে কিন্তু আমার যদি হোল বড় হয় তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না, কারণ এখন তেলও রাখি না, বাষ্পও রাখি না, কিছু রাখি না। একটু বড় করলে আমার ইজিলি ধুলাইতে পারবো, আর চতুর্দিকে কিন্তু তুমি দেখছো বোধ ওয়াশার থাকে বা ইয়া থাকে, ওটা দিয়ে কানেকশন থ্রেড দিয়া বন্ধ করে, কেমন? তো সেই জন্য ওখানে ইউজুয়ালি ডায়াটা, হোলের ডায়াটা বড় করে রাখে যাতে সহজে কাজটা করতে পারে, ঠিক আছে? এবং এই জন্য স্পেসিফিক এআইএসসি বলে, আমেরিকান ইনস্টিটিউট অফ স্টিল কনস্ট্রাকশন, তারা বলতেছে যে স্ট্যান্ডার্ড হবে, এবং যেমন এসিআই তে স্ট্যান্ডার্ড আছে, এই স্ট্যান্ডার্ডগুলো হচ্ছে এরকম রিভেটের যত ডায়াই থাকুক তার চেয়ে 1.5 মিলিমিটার বড় করলে সহজে ঢুকানো যায়, আবার অনেক বেশি মানে কানেকশনটা রিজিডও থাকে, ঠক ঠক করে না, বিয়ারিং ফেলিওর পসিবিলিটি কম থাকে। এটা অনেক এক্সপেরিমেন্ট করে এটা বের করছে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড, কেমন? সেই জন্য বিয়ারিং টাইপ জয়েন্ট বা স্ট্রাকচারাল টাইপ জয়েন্ট, সেই ক্ষেত্রে আমরা হোলটা একটু বড় করি কাজের সুবিধার জন্য। কত বড় করতে হবে? ইচ্ছা মতো বড় করলে হবে না, সেটা এক্স্যাক্টলি 1.5 মিলিমিটার বড় করতে হবে, অথবা ইঞ্চিতে বললে 1/16 ইঞ্চ, সেটাই বলছি। তাহলে যদি বড় করে কাজ সুবিধা করতে বড় করলাম, তাতে হোলের ডায়ামিটারটা একটু বড় হবে। কত বড়? 1.5 মিটার, যেহেতু 1.5 নম্বর, এই জন্য আমরা যোগ করে দিলাম। এবার কি বুঝছো? এটা একদম প্রথম 3টা লেকচার হয়ে যাচ্ছে, তো প্রথম লেকচারও বলছিলাম যে 2 রকমের জয়েন্ট থাকে, প্রেসার টাইপ জয়েন্ট আর স্ট্রাকচারাল টাইপ জয়েন্ট। স্ট্রাকচারাল টাইপ জয়েন্ট বড় হয়, প্রেসার টাইপ জয়েন্টে সমান সমান হয়। পরিষ্কার? জি স্যার, ঠিক আছে। এটা হলো স্ট্যান্ডার্ডের, কেমন? আমরা যদি ইচ্ছা মতো বড় করি তাহলে তো এক একজন এক এক রকম হবে, ক্যাপাসিটি চেঞ্জ হয়ে যাবে, হিসাব করতে পারবো না। স্ট্যান্ডার্ড বলেছে এই পরিমাণই বড় করতে হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার, আসসালাম। ইফিসিয়েন্সি বের করার ক্ষেত্রে যে টিয়ারিং স্ট্রেসটা ব্যবহার করতেছি, ওই যে 140, এটা স্যার একটু যদি বলতেন। তোমাকে বলছি জয়েন্ট করলেই কিন্তু রিবেট আসবে, জয়েন্ট মানে স্ট্রাকচারে যে জয়েন্ট করলেই কিন্তু হোল করতে হবে। যদি জয়েন্ট না করো তাহলে কি হোল টোল থাকবে? রিবেট থাকবে না স্যার, তাহলে আসি জয়েন্টের স্ট্রেংথ বা ইফিসিয়েন্সি বের করার ক্ষেত্রে সবসময় টিয়ারিং প্লেট ইনটেক্ট প্লেট জয়েন্ট না থাকলে, আমরা যে প্রথমে তোমাকে আবার দেখাই, একদম প্রথম দিকের স্লাইডে 2-3 লেকচার আগে পড়াইছিলাম এফিসিয়েন্সি, গত লেকচারে পড়াইছিলাম। জি জি হ্যাঁ, তখন আমরা বলছিলাম যে এফিসিয়েন্সি মানে হচ্ছে, দেখো লেখা, এরকম এই লেখাটা তোমাদেরকে দিয়েছি, স্ট্রেংথ অফ জয়েন্ট নিয়ে হবে স্ট্রেংথ অফ সলিড জি প্লেট। কারণ হচ্ছে ইউজুয়ালি আমরা এফিসিয়েন্সি বলি কত, তোমার মনে করো যে আমরা কেউ কারো হাত ভেঙে গেল, তখন বলে তার এই জয়েন্টার এফিসিয়েন্সি যদি 80% বলে, যে হাতটা যদি না ভাঙতো তাহলে তা সে যে পরিমাণ লোড নিতে পারতো, কথার কথা 10 কেজি লোড নিতে পারতো, এখন কিন্তু সে আর 10 কেজি নিতে পারবে না, তার চেয়ে কম নিবে, 80% হলে 8 কেজি নিতে পারবে। ঠিক আছে না? এটাই তো বিষয় না? তো সেই জন্য আমরা ইনটেক প্লেট যেখানে জয়েন্ট নাই, সেখানে এই প্লেটটা যদি হোলও না থাকে, রিভেটও না থাকে, তাহলে ফেল করবে কিসে? হোল তো নাই, রিভেট তো নাই, শেয়ারিং এ ফেল করবে না, আর হোল না থাকার কারণে বিয়ারিং এ ফেল করবে না, তাহলে ফেল করবে কিসে বলো তো? টিয়ারিং। টিয়ারিং, রাইট। এই জন্য শুধু টিয়ারিংটা দিছি, কেমন? জি জি আমার কি কথাটা কি বুঝছো জি তুমি? স্যার, অবশ্যই। আচ্ছা, এখানে যেমন আমরা আগে 2 ক্লাসে 2টা এফিসিয়েন্সি বের করেছিলাম, তাহলে সেখানে এফিসিয়েন্সি মানে ছিল স্ট্রেংথ অফ জয়েন্ট ডিভাইডেড বাই স্ট্রেংথ অফ সলিড প্লেট, মানে ওখানে কোনো হোল নাই, রিভেট নাই, কিছু নাই। যদি আর কোনো কোশ্চেন বলো। আর কোনো কোশ্চেন যদি থাকে তাহলে বলতে পারো। কোথায় আসছিলাম? বেয়ারিং টাইপ, রাইট।
এই পর্যন্ত আমরা শেষ করছিলাম। আর কারো কোনো কোশ্চেন নাই আমি ধরে নিলাম নাকি? জি স্যার, কন্টিনিউ করেন। হ্যাঁ। এখন তো ল্যাব জয়েন্ট পড়লাম, এবার আমরা এই জয়েন্টটাকে যেন কি বলছিলাম, আমাদের বাট জয়েন্ট বলছি, তাই না? উপরে একটা প্লেট কভার প্লেট, নিচে একটা কভার প্লেট। আর আগেরটা ছিল যেই প্লেট গুলোতে কাজ করছি একটা প্লেটকে আরেকটা প্লেট ওভারল্যাপ করে যাবে, রিভেট ঢুকাই দিব, সেটাকে বলছিলাম ল্যাব জয়েন্ট, ওভারল্যাপ থেকে ল্যাব। আর বাট ছিল দুইটা প্লেট মুখোমুখি হবে, উপরেও একটা কভার প্লেট থাকবে, নিচেও একটা কভার প্লেট থাকবে, তারপরে রিভেট দিয়ে জয়েন্ট করে দেবো। কেমন? তাহলে এইটা হলো বাট জয়েন্ট। এটা কেমন বাট জয়েন্ট? স্ট্রাকচারাল বাট জয়েন্ট, মানে এটার রিপিটিং সেকশন নাই, এখানে নির্দিষ্ট সংখ্যক হোলই থাকবে। এই পার্টে একটা মেম্বার জোড়া দিতে হয়েছে, ল্যাপিং করতে হয়েছে বা স্প্লাইসিং করতে হয়েছে, সেই জন্য আমাকে এখানে কি করলো, বোল্ট বা রিভেট ঢুকাইতে হলো। আচ্ছা, এই হলো এখানকার ফিগারটা। পি মানে পিচ, কতটুকু সেটা বলে দিবে হয়তো। কি বলছে কোশ্চেনটা দেখো, না বুঝলে আমাকে লিও। ইউজ দ্য স্ট্রাকচারাল মেথড অফ এসিউমিং অল রিভেটস টু carry a proportional share of the load। মানে এই যেটা যদি পি হয়, ধরো 100 কিপ যদি লোড থাকতো বা 100 টন, 10টা বোল্ট থাকার কারণে এক একটা 10 টন করে লোড দেবে। এটাই স্ট্রাকচারাল জয়েন্টের অ্যাজাম্পশন, এখন বলে দিছে, না বললেও তুমি এটাই ধরবো। ধরো যদি 200 টন থাকতো, এক একটা 20 টন, এটাই বলে দিছে এখানে। কম্পিউট দ্য টেনসাইল স্ট্রেস ইন দ্য মেইন প্লেট এট রো 3। নাম্বার একটা যেটা আছে এখানে রো নাম্বার 1, পরেরটাতে 2, পরেরটাতে 3, পরেরটাতে 4। তুমি হয়তো বলতে পারো এই পাশে, আমি বলবো এই পাশে, এই পাশে সিমেট্রিক্যাল, এক পাশ করলে একই কথা। সো রো নাম্বার 3 তে মেইন প্লেটের কি করতে বলছে, কম্পিউট দ্য টেনসাইল স্ট্রেস বের করতে বলছে, প্লেটে টেনসাইল স্ট্রেস বের করতে বলছে। ইন দ্য কোয়াড্রিপল মানে 4 রো বাট কানেকশন শোন ইন ফিগার, এই ফিগারটাতে যেটা দেখাইছে সেটা। আমি আবার বলে রাখছি, এই কানেকশন জয়েন্টের জন্য আমরা সিঙ্গারের বইটা ফলো করছি। এক্সাম্পল বইগুলো, এক্সাম্পল বা প্রবলেম গুলো হচ্ছে সিঙ্গার বই থেকে নেয়া। ওই বইটাতে এই চ্যাপ্টারটা ভালো আছে। কেউ যদি রেফারেন্স বই দেখতে চাও তাহলে সিঙ্গারের বইটা দেখে নিতে পারো। স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস না, এরকম তো বই সিঙ্গার যেরকম। তাহলে পি এর মান এখানে বলে দিচ্ছে 80 কিপ, যে 80, তার মানে এক একটাতে কত করে নিবে বলতো? 10টা বোল্ট যদি থাকে, যদি প্রপোর্শনালি নেয় এক একটাতে কত করে নিবে? টোটাল পি যদি হয় 80, 8 করে। রাইট, এক্স্যাক্টলি রাইট। আর প্লেটের উইডথ যেটা, এই যে পিচটা, প্লেটের উইডথ পি যেটা স্মল পি, সেটা হচ্ছে বড় হচ্ছে 80 কি, ছোট 10 ইঞ্চ, 10 ইঞ্চ। অলসো কম্পিউট, যেটা মেইন প্লেটে বললো, এবার আবার পরে বলছে অলসো কম্পিউট দ্য উইডথ অফ দ্য কভার প্লেট অর স্ট্র্যাপ প্লেট। দেখো কভার প্লেট এরকম করে দিছি তো, যাতে করে এখানে পুরোটা লাগে না, এই জন্য আমরা এখানে বেশি করে দিচ্ছি, কমাই দিচ্ছি। 2 নাম্বার রোতে এটা কভার প্লেটের উইডথ কত দিতে হবে, নট টু এক্সিড, টেনসাইল স্ট্রেসটা 15 কেএসআই এর বেশি হবে না, সেরকম ক্যালকুলেট করে বলতে হবে। দ্য রিভেট ডায়ামিটার ইজ 4 ইঞ্চ। তাহলে রিভেটের চিন্তা কিন্তু হোলটা বড় হবে, কত জন বড় হবে? ইঞ্চে বললে 1/16 ইঞ্চ। থিকনেস অফ দ্য মেইন প্লেট ইজ 1/2 ইঞ্চ and each cover plate is 5/16 ইঞ্চ। ইউজুয়ালি মানে এটাই কমন, যেহেতু দুইটা প্লেট হচ্ছে, বাট অর্ধেক হবে না, অর্ধেকের চেয়ে বেশি হয়। কভারনেস হবে মেইন প্লেটের চেয়ে কম, এবং অর্ধেকের চেয়ে মেইন প্লেটের হাফের চাইতে বেশি হবে। পরিষ্কার? তো এই সেই অনুসারে কোশ্চেন দিয়ে দিছে, বাট তোমাদের রিয়েল লাইফের কথা বলছি। এইটাকে দুইটা কাজ করতে বলছে। 3 নাম্বার রোতে মেইন প্লেটের স্ট্রেস কত, আর শেষেরটা বলছে 2 নাম্বার রোতে যদি মেইন প্লেটের যদি টিয়ারিং স্ট্রেস যদি আমি 15 তে রাখতে চাই, তাহলে এখানকার উইডথটা কত দিতে হবে। কোশ্চেনটা আশা করি বুঝছি, একটু সামনে যাই। আমরা কিন্তু বলে দিছি প্রতিটা বোল্ট, কোশ্চেনের অ্যাজাম্পশনে বলে দিছে, না বলে দিলেও তুমি ধরবা প্রতিটা বোল্ট তুমি বললা 8 কিপ করে নিবে। এবার দেখো তো দেখি 3 নাম্বার রোতে প্লেটে কত ফোর্স আসবে, বলতে পারবা? না বললে আমরা একটু ফ্রি বডিতে যাই। এখানে দেখো তো এই ফ্রি বডিটা বুঝছো কিনা, না আমরা একটু শুনে নাও। তাহলে এই ফ্রি বডিতে যদি যাই, পি কিন্তু টানতেছে মেইন প্লেটের দিকে, কেমন? তাহলে 2 নাম্বার রো পর্যন্ত আমার 3টা বোল্ট আছে, কে নিচ্ছে? কভার প্লেটের মধ্যে যাচ্ছে। তাহলে এখানে দেখো তো কি, এখানে আর এটা মিলে 3টা বোল্ট আছে, তার মানে এইদিকে উল্টা দিকে রেজিস্ট করবে। এই 3টা বোল্টে এক একটাতে যদি 8 হয়, 3টা বললে 3টা 24, আর এইদিকে আনতেছে 80 দিয়ে, তাহলে বাকি লোডটাই ছিঁড়তে হবে। দিকে উল্টা ডিরেকশন, দেখো অ্যাকশন যদি লেফট ওয়ার্ড বাম দিকে টানে,
তাহলে রেজিস্ট্যান্স কে কে করবে? এই দুইটা, এই যে 2 রো বোল্ট, দ্যাট ইজ 3টা বোল্ট, আর হচ্ছে ছিড়বে না এখানে, যেহেতু 3 নাম্বার রোডে ছিড়ার কথা বলে দিছে, এই জন্য এই দুইটা রোটা আমরা। তাহলে এখানে যদি হয় 3/10p, তাহলে কত আসতে হবে? নিশ্চয়ই 7/10p হবে, দুইটা মিলে পি হবে, এই 3/10 আর 7/10 মিলে পি হইতে হবে, এই মানে এটা হচ্ছে এইটা হচ্ছে রিয়াকশন। সে কারণে আমরা লিখলাম 7/10 ইন্টু 80, এইটা হচ্ছে কভার প্লেটের মেইন প্লেটের টিয়ারিং ফোর্স। আর আমাদের 3 নাম্বার রোতে যদি না বুঝে দেখিও, 3 নাম্বার রোতে 3টা রিভেট আছে, তার মানে 3টা হোল বাদ যাবে। এক একটা আমাদের কিন্তু বলে দিছিল রিভেটের ডায়ামিটার হচ্ছে 3/4, 1/16 ইঞ্চ, যদি যোগ করি তাহলে 13/16 হয়, মানে 3/4 প্লাস 1, এটা দেখে নিও, তাই হবে। তাহলে 3টা বোল্ট বাদ দিলাম, 3টা হোল বাদ দিলাম, ইনফ্যাক্ট 10 - 3 ইন্টু হোল, এইটা হচ্ছে তাহলে উইথ, আর থিকনেস হচ্ছে মেইন প্লেটের থিকনেস হচ্ছে 1/2 ইঞ্চ, তাই করলাম। তাহলে এটা হলো এরিয়া, যেহেতু টিয়ারিং এ ফেল করবে সিগমা টি করলাম, আর এটার ফোর্স হচ্ছে ফ্রি বডি থেকে 7/10 ইন্টু 80, সো এখান থেকে আননোন হচ্ছে সিগমা টি বের হয়ে যাচ্ছে 14.8 কেএসআই। স্যার ফোর্সের হিসাবটা আরেকবার স্যার বললে ভালো হতো। 3/10 টা কই থেকে আসলো? আসতেছি, তুমি দেখো তো, যে যদি এখন তো বলে দিয়েছে 3 নাম্বার রোতে ফেল করবে, 3 নাম্বার প্লেটটা কেমন, 3 নাম্বার রোতে যদি ছিঁড়ে যাইতে হয়, তার আগে এই 3টা বোল্ট ফেল না করলে ছিঁড়ে বের করতে পারবা মেন প্লেটটাকে? আমার কথাটা আমাদের জি স্যার, কিন্তু বুঝতে প্রথমে পারছি। অ্যাজাম্পশন, আমার কথা আবার বলছি তোমাদের, প্রথমে অ্যাজাম্পশনটা আমি বললেও তুমি ধরবা using the structural method of assuming all rivets to carry proportional share। তো আমি তোমাদেরকে বললাম, দেখো পিয়ার বলছে, তাহলে আমি ধরে নিতে পারবো প্রত্যেকটাতে, অবশ্যই ধরে নিতে পারবো প্রতিটা বোল্ট হবে, যেহেতু 10টা বোল্ট আছে 8 করে নেবে। তাহলে এখানে প্রথমটা যদি, তো তাহলে আমি বলতাম এইদিকে যদি 80 টানি, শুধুমাত্র বোল্ট রেজিস্ট করতে পারবে একটা, 8 ওদিকে যাবে। 2 নাম্বারে যদি যাইতাম, সরি প্রথম বোল্ট নাই, 2 নাম্বারে যদি যাইতাম তাহলে একটা, 3 নাম্বারে যদি যাই তাহলে এই প্লেটটা এখানে ছিঁড়ার কথা বলছে, মেন প্লেটটা ছিঁড়ে আসলো, বের হইতে পারবে না যদি না এই 3টা বোল্টে ছিঁড়ে না যায়। তো সেটাই বলছি, বোল্ট তো এক একটা 80 করে 8 করে নিতে পারবে। তাহলে এখানে যেহেতু আমার একবারে সরাসরি করতে পারতাম, 80 মাইনাস 3টা বাদ যাচ্ছে, 3/24 না করে আমরা 3/7 এটা লিখছি। তো সেটা জিনিসটা আমি ফ্রি বডি, দেখো এটা পি এদিকে টানতেছে, এই রেজিস্ট করবে কে কে? এই 3টা বোল্ট আর হচ্ছে মেইন প্লেটটা। বোল্ট কত? এক একটাতে হচ্ছে 8, 3/24, তাহলে বাকি 80 থেকে 24 দিলে যেটা হয় সেটাই মেইন প্লেট হবে, সেটাই করছি। আবার যদি পড়ি তাহলে 7/10 মানে যেটা বললাম 7 ইন্টু 8 যেটা হবে 7/56 ফোর্স হবে, এটা হলো অ্যাকশনে এদিকে কাজ করবে। আর ইন আদার ওয়ার্ড আমরা যদি এখান থেকে বলি যেটা পি এইদিকে 3/10p, তাহলে এখানে হবে 7/10p, সমান হবে এটা প্লেট ছিঁড়তে লাগবে হচ্ছে, প্লেটের উইডথ হচ্ছে 10 ইঞ্চি, আর 3টা হোল বাদ যাবে। 3টা হোল বাদ যাবে কেন? এখানে 3টা হোল আছে, এই 3টা কিন্তু এখন না, এখানে ছিঁড়তেছে, এখানে 3টা রিভেট আছে এবং 3টা হোল আছে, ফলত হোলের ডায়া বাদ দিতে হবে 10 - 3 ইন্টু 13/16, আর থিকনেস আর হচ্ছে 60। এবার বলো কোন জায়গায়? ঠিক আছে স্যার। ঠিক আছে না? না বুঝলে আমরা বললাম। নেক্সট এর প্রশ্নটা ছিল 2 নাম্বার হতে, যে দেখো অলসো, আমার ইয়াটা কি দেখা যাচ্ছে? অলসো কম্পিউট দ্য উইডথ অফ দ্য কভার প্লেট। এই 2 নাম্বারতে কভার প্লেটের উইডথটা কত হবে? এই যে কভার প্লেট যেটা, এই যে আমরা একটু কেটে নিয়ে আসছে, ইউজুয়ালি কেটে দেয় কারণ তাহলে স্টিলটা নষ্ট হয় না, একটু স্টিল বেঁচে গেল ইকোনমির জন্য। অলসো উইডথ অফ দ্য কভার প্লেট অর স্ট্র্যাপ প্লেট, দুটাই বলে, at row number 2 if the tensile stress is not to exceed 15, এটা আমরা হিসাব করতে চাই। এখন দেখো রো নাম্বার 2 তে যদি আসো আমাদের কি হয়, তাহলে কভার প্লেটের জন্য কিন্তু রো নাম্বার 2 তে আমার ওই যে 3টাই প্লেট আছে, 3টা বোল্টে আছে, কভার প্লেটে 3টা এখানে রো নাম্বার 2 থেকে আসবে, আর পি তো আমার যেটা বলছে 250 বা 10 ইঞ্চি, আর এখান থেকে 2টা হোল বাদ যাবে, বাদ গেলে আমার যা থেকে আমার পি এর সিগমা টি এর মানে এবার বলে দিছে
তাহলে পি এর মান কত সেটা জানতে চাইছে, সেই ইকুয়েশন থেকে যদি সলভ করি তাহলে আমার 4.19 ইঞ্চ মিনিমাম লাগবে। ঠিক আছে কি, বুঝতেছো? তো এটা আমরা গেলাম, যদি বুঝে থাকি। এটা জাস্ট যেহেতু 2 নাম্বার রোডতে এটা কিন্তু কাভার প্লেটের কথা বলছে, সেই জন্য আমরা কাভার প্লেটটা নিয়ে আসলাম আর কোর্সটা দিয়ে দিলাম। কেমন? এইবার আমরা আসতেছি এক্সেন্ট্রিক্যালি লোডেড, এতক্ষণ পড়ছি সেন্টার দিয়ে যদি যায়, এইবার আমরা যাব হচ্ছে এক্সেন্ট্রিক লোডেড বিয়ারিং টাইপ, মানে ওই যে স্ট্রাকচারাল টাইপ, মানে হচ্ছে রিভেটেড ডায়ার চাইতে হোলের ডায়া বড় হবে। এক্সেন্ট্রিক্যালি লোডেড কাকে বলে? সেন্টার দিয়ে যদি লোডটা না যায়, সেন্টারের বাইরে দিয়ে যায়, দুই দিকে এক্সেন্ট্রিসিটি থাকতে পারে। ফর এক্সাম্পল, সেন্টার ছিল সিতে, এখন লোডটা এখানেও যাচ্ছে না এখানেও যাচ্ছে, তাই যদি যায় এই অবস্থায় কানেকশনের অবস্থাটা কি হবে? বেশি এক্সট্রা লোড আসবে, লোড আসলে এগুলো আমরা বের করতে চাই। সো ফাইন, তোমরা কি আমার কথা বুঝতেছো, শুনতে পারতেছো? জি স্যার। জি স্যার। তাহলে এইটাকে তোমরা মনে মেকানিক্সে, আমি জানি না মেকানিক্সে এটা এবার পড়াইছে কেন, মনে হয় না পড়াইছে। সো আমরা এটাকে যে লোডটাকে যদি এমন করতাম, এই পি লোডটাকে এই পাশের সেন্টার দিয়ে একটা লোড আনতাম, এই লোডটাকে যদি সেন্টার দিতাম, মানে জাস্ট এখান থেকে প্লেস করে এখানে নিয়ে আসলাম বুঝার সুবিধার্থে, এটাকে নিয়ে আসতে পারতাম। এখানে যে কোনো একটা লোড দিলাম, লোড দিলেই দিতে পারতাম যদি আরেকটা অপোজিট ইকুয়াল এন্ড অপোজিট রিয়াকশন দেয়, মানে অপোজিট ফোর্স দিই, তাহলে এই পি আর এই পি দুইটাকে কি করে ফেলবে, বাদ হয়ে যাবে, কোনো কাজ আলটিমেটলি মেকানিক্সের কোনো ইয়া হবে না। কিন্তু আমরা অঙ্ক করার সুবিধার্থে এটা করতেছি। কি বললাম, যেখানেই লোড আছে তার ঠিক প্যারালেল করে সেন্টারে একটা লোড দিলাম, একটা দিলাম, তার অপোজিট আরেকটা দিলাম, তাহলে দুই, ধরো তোমরা তো ফোর্স করে আসছো অ্যানালিটিক মেকানিক্স বা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে, একই পয়েন্টে যদি দুই দিকে টানে, যদি না ম্যাটেরিয়ালটা ফেল করে যায় তাহলে স্ট্রাকচারের উপর কোনো এফেক্ট পড়ে না, তাই তো? একটা মাইনাস পি আর একটা প্লাস পি, যদি কস নাও সাইন নাও, যেহেতু একই অ্যাঙ্গেলে আছে তো অত অসুবিধা হওয়ার কথা না। নিলাম, নিলে কি হইলো দেখো, এখানে মজার বিষয় হচ্ছে এই পিটাই যে এইদিকে যেটা পি গেছে আর এই পিটা দুইটা মিলে কিন্তু একটা কাপল হয়, এরকম সারাক্ষণ ঘোরানোর চেষ্টা করো। আর যার মোমেন্টটা হবে, কাপলের মোমেন্ট আমরা ভ্রামক শিখে আসছি, যার মোমেন্ট হচ্ছে পি ইন্টু ই, এই যে পি ইন্টু ই। আর আরেকটা ফোর্স, এই দুটো নয় কাপলটা হয়ে গেল, আরেকটা ফোর্স থাকতেছে, এই ফোর্সের আমরা যে অ্যাপ্লাইড ফোর্স তার ডিরেকশনে কিন্তু অন্য করছেন। তার মানে আমি এখান থেকে যদি কনক্লুড করতে চাই তাহলে দুটা জিনিস বলবো, যে সেন্টারের বাইরে দিয়ে লোড যাওয়া মানে হচ্ছে তাকে রিপ্লেস করতে পারি সেন্টার দিয়ে একই ডিরেকশনে, একই অ্যাঙ্গেলে, একই ইনক্লিনেশনে একটা লোড হচ্ছে সেন্টার থেকে তার ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স নিয়ে যে মোমেন্ট হবে, এই মোমেন্ট সেন্টারে একটা কাজ করবে। আবার বলি, তাহলে এক্সেন্ট্রিক্যালি লোড মানে হচ্ছে সেন্টারের বাইরে দিয়ে যাবে, এর রেজাল্ট ফলত যেটা আসবে, সেন্টারে একটা লোড আসবে, ইন এডিশন একটা মোমেন্ট আসবে। লোডটা কত আসবে? আগের লোডটার সমান, একই দিকে একই পরিমাণ, কিন্তু এডিশনালি একটা মোমেন্ট আসবে। মোমেন্টের মান কত হবে? ওই লোড ইনটু ডিসটেন্স, পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম দ্য সেন্টার। এই হচ্ছে সামারি। আমার কথা কি বুঝতেছো? ফাইন, তাহলে আমরা এক্সেন্ট্রিক্যালি লোডের মানে হচ্ছে একটা মোমেন্ট এডিশনালি পাবো, ওই লোডটা থাকবে, মোমেন্ট পাবে। ফাইন, তাহলে আমরা যদি এবার আস্তে আস্তে এটার অবস্থা বুঝার চেষ্টা করি। দেখো তো, তুমি না বুঝলে আমাকে বলতে হবে, হ্যাঁ। এই যে লোডটা পি, আমি এখনো ইয়া কিন্তু টি এর কথা বলছি না, যে পি লোডটা যেই দিকে কাজ করতেছে, রিভেট গুলা তো, রিপিটা যদি অ্যাকশন বলে, রিভেট তো রিয়াক্ট করবে। কোন দিকে রিয়াক্ট করবে? নিউটন মহোদয় বলছেন জাস্ট অপোজিট দিকে, জাস্ট অপোজিট দিকে, এক্স্যাক্টলি, ভালো বলছো। তাহলে এটাকে বলছি ডাইরেক্ট ফোর্স। তো ডাইরেক্ট ফোর্সটা যেদিকে আসবে তার অপোজিট ডিরেকশনে প্রত্যেকটা বোল্টে একদম সেম অ্যাঙ্গেলে কাজ করতেছে, এটাকে বলছি পিডি। মান কত হবে? আমরা কিন্তু পরে আসছি একটু আগে, 9টা বোল্ট ছিল 9 দ্বারা গুণ করছি, 8টা বোল্ট 10টা বোল্ট ছিল 10 দ্বারা, তাই না? তাহলে এখানে বোল্ট আছে 8, তাহলে পি বাই এন, রাইট, যত কটা ভাগ করবো তাহলে পিডি বের হয়ে যাবে। তাহলে একটা জিনিসেরটা পাইলাম। এখন আমাদের নেক্সট দরকার হচ্ছে যে মোমেন্টের কারণে কি হবে সেটা দেখো। তো বুঝতে পারলে, তোমরা তো বেন্ডিং স্ট্রেস পড়ে আসছো, আমার কথাটা বুঝতে না পারলে বলিও, হ্যাঁ। এইটা তো সরাসরি হয়ে গেল।
এইবার যে টর্শনের জন্য যদি টর্শন হবে, যদি টর্শন, আমরা তো টর্শন একটু আগে পড়ে আসছি কয়েকদিন আগে, কারণ এটা তো সেকশনের উপর মোচড়াবে, তাই না? তো টর্শনের জন্য যে মোমেন্টটা আসবে সেটাও তো ঘুরাইতে গেলে বাধা দিবে না? টর্শনটা কে বাধা দিবে? এই বোল্ট গুলোই বাধা দিবে। সেটা কেমন ফোর্স আসবে? ও সেন্টার থেকে কানেকশন করলে যে লাইনটা হবে তার সাথে পারপেন্ডিকুলারলি। কেমন? যেমন এই লাইনটা হইলে পারপেন্ডিকুলার হবে এক্স্যাক্টলি ভার্টিক্যাল, এইটার সাথে পারপেন্ডিকুলারলি সে বুঝাইতে চাচ্ছে এরকম, তার মানে এইভাবে রেজিস্ট করবে। এখন আমার দরকার হচ্ছে এই মানগুলা কত হবে এবং কিভাবে বের করব টোটাল। তাহলে আমরা দুইটা কম্পোনেন্টে ভাগ করলাম। যেহেতু এইটা ডাইরেক্ট ফোর্সটা যেদিকে কাজ করতেছে, নিচের দিকে কাজ করতেছে একটা অ্যাঙ্গেলে, এবং ডাইরেক্ট রেজিস্ট্যান্স গুলা জাস্ট অপোজিট দিকে হবে একই অ্যাঙ্গেলে। এইবার টর্শনের কারণে যেটা হবে, টর্শনটার কারণে টর্শন ঘোরাচ্ছে ঘড়ির কাঁটার দিকে, রেজিস্ট্যান্স অবশ্যই ঘড়ির কাঁটার বিপরীত দিকে। অ্যাঙ্গেলটা পাবো কোত্থেকে? সেন্টার থেকে ওই পয়েন্টটা কানেকশন করলে যে লাইন হবে লাইনের সাথে পারপেন্ডিকুলার। তাহলে এটার মান কত হবে? তার মানে যেটা দাঁড়াবে, এই বোল্ট গুলার কোনোটার সাথে সরাসরি যোগ হবে, কোনোটার সাথে সরাসরি হবে, কোনোটার সাথে কম্পোনেন্টে জাগবে। দুইটা ফোর্স থাকলে আমরা যেভাবে করি, আস্তে আস্তে আসতেছি। তাহলে যে দাঁড়াচ্ছে, কি দাঁড়াচ্ছে দেখো, এই বোল্টটাতে ফোর্সটা এরকম, আবার ফোর্সটা যেটা টর্শনের ফোর্সটা এরকম, তাহলে এটা রেজাল্টেন্ট পাবো। এই বোল্টটার জন্য প্রত্যেকটা বোল্টে আমরা আঁকছি, কোন কোন বোল্টে দেখা যে একেবারে ডাইরেক্টলি যোগ হয়ে যাবে, যে এখানে যেমন হয়েছে, যে এখানে কাছাকাছি হয়ে যাচ্ছে। সো রেজাল্টেন্ট ফোর্স, দুইটা ফোর্স যেদিকে একই দিকে হবে তার রেজাল্টেন্ট বেশি হবে, না দুইটা যেমন দুই দিকে হচ্ছে তার রেজাল্টেন্ট বেশি হবে? দুইটা একই দিকে যেটা হবে অবশ্যই তার রেজাল্টেন্ট বেশি হবে। সো ফাইন, আমরা এইটুকুন বুঝতে পারলাম। এখন দরকার হচ্ছে পিডি এর মানটা বের করতে পারছি টোটাল ফোর্সকে এন দ্বারা ভাগ করে। এখন আমরা এইটা কিভাবে বের করব? তোমরা মনে হয় বেন্ডিং স্ট্রেস শিখে আসছো না? শিখে আসছো না? আমরা আসি, বা টর্শনাল স্ট্রেস শিখে আসছি আমরা। টর্শনাল স্ট্রেস কয়দিন কি শিখছিলাম যেন? শেয়ারিং স্ট্রেস সমান কি ছিল যেন, মনে আছে? টি সি ওভার জে ছিল না শেয়ারিং স্ট্রেস, অথবা টি আর ওভার জে, আমি পড়াইছি কিন্তু, মনে আছে? তাহলে এখানে টর্শন, যেহেতু এটা টর্শন আসবে, বেন্ডিং হবে না এখানে, একটু আগে বলছি, তাহলে টর্শনাল স্ট্রেসটা বের করে ফেললে তো আমাদের হয়ে যাবে যে টি রো বাই জে হচ্ছে বিভিন্ন যে এক একটা এক এক জায়গায় হলে, আর ম্যাক্সিমামটা হবে টি সি বাই বা টি আর বাই জে, এটা আমরা পড়ে আসছি। এবং জে এর মান কত হবে সেটা হলো কথা, তাই না? জে এর মান একটা বোল্টের জন্য তো হবে পাই বাই কত যেন বলছিলাম, 32 না? পাই ডি টু দি পাওয়ার 4 বাই 32 না? রাইট। তাহলে এখন একটা দেখো, একটা বোল্টের যদি ডায়ামিটার হয় 20 মিলিমিটার, মানে 1 ইঞ্চির চাইতে কম, ধরো 0.8 ইঞ্চ। তোমার কাছে ক্যালকুলেটর থাকলে ভালো হবে, এই ক্লাসগুলোতে ক্যালকুলেটর সামনে রাখতে হবে। তো 0.8 এর যদি 4 করো তাহলে কত হয় বলতো? পাওয়ার 4 করলে ডি টু দি পাওয়ার 4 কিন্তু বলছে, তাহলে ইনটু স্কয়ার 0.8 স্কয়ার, আমার ধারণা আমার কাছে যেটা ক্যালকুলেটর আছে 0.4 হয়, কেমন? ওটা বাদ দিলাম, 0.4 পর্যন্ত আসে। বুঝছো, আমরা সিভিল ইঞ্জিনিয়ার এত কৃপণ হই না আর কি, এই 3 নাম্বার ডিজিট পর্যন্ত খুব বেশি জোর। আচ্ছা বলছি, এখন তোমার এই 0.4 এটাকে কিন্তু আবার পাই বাই 32 দ্বারা গুণ করবে, তাই না? তাহলে পাই এর মান যদি 3.14 হয়, 32 দিয়ে যে ভাগ করো তাহলে কিন্তু এর মান হচ্ছে 0.04, তাই নাকি? কারণ তুমি জে এর মান শিখছো পাই বাই 32 ইন্টু ডি টু দি পাওয়ার 4, ডি টু দি পাওয়ার 4 এর মান আসছিল 0.4, তাহলে ইন্টু পাই বাই 32 করলে হয় 0.04। আবার তোমরা কিন্তু ইয়েতে শিখে আসছো মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এরিয়াজে, কি শিখছিলাম মনে আছে? যে কোনো ইনার্শিয়া যে হোক আর আই হোক, আই সমান সমান হচ্ছে আই বার প্লাস এডি স্কয়ার, তাই না? মনে আছে না? হ্যাঁ, প্যারালাল এক্সিস, রাইট। ট্রান্সফার করছি কারণ আমি তো এটার সেন্টারে না, আমি নিব হচ্ছে এটার টোটালটার সেন্টারে। সো আমার আলটিমেটলি এখন দেখো যে আমি যদি একটা অঙ্ক একটা অঙ্ক পরের দিকে একটা অঙ্ক দেখাই, তাহলে দেখবা যে মোটামুটি বোল্ট গুলো এখান থেকে 4 ইঞ্চি বা 5 ইঞ্চি দূরত্বে থাকে, বুঝতেছো কি বলছি? বা 3 ইঞ্চি দূরত্বে থাকবে। তাই যদি হয় তাহলে এবার বলো এডি স্কয়ারের মান কত হবে? তুমি কিন্তু বলছিলাম
আমারটাকে বুঝাইতে পারলাম কিনা তোমারে আমরা কিন্তু বললাম যে আই এর মান হবে আই বার প্লাস এডি স্কোয়ার সামেশন অফ এডি স্কোয়ার কেমন আমি আই বারের মান পাইছিলাম 0.04 এখন এটার সাথে কম্পেয়ার করতেছি এডি স্কোয়ারের সামেশন অফ এডি স্কোয়ার একটার জন্য যদি এডি নেই তো কত হবে বলো তো দেখি এর মান হচ্ছে π/4 ইন্টু 0.8 স্কোয়ার ডি এর মান কত হবে 3 স্কোয়ার বা 4 স্কোয়ার ডি স্কোয়ার এরকম হ্যাঁ যত ডিস্টেন্স 3 ইঞ্চি যদি হয় ধরো এটা যদি 10টা বোল্ট থাকে 8টা বোল্ট থাকে তাহলে এটা হচ্ছে 64 আর এ বারের মান হচ্ছে আই বারের মান যদি 12টা মিলা হয় 12 হইবে যে 0.1 এর চাইতে কম তাই না কথা কি বুঝতেছো তো এইটাই আমরা বলি আমরা আমাদের এক সিনিয়র স্যার তোমাদের সাথে ক্লাস হয় না আমাদের স্যার ছিল নুরুজ্জামান স্যার স্যার একটা গল্প বলতেন বুঝছো গল্পটা হচ্ছে এরকম এই ক্লাসটা আমি গল্পটা সব স্যারের গল্পটা আমার কাছে ভালো লাগছে ভাইকেই বলি সিভিল ইঞ্জিনিয়ারিং এ খুবই অ্যাপ্লিকেবল বলে যে এক লোক তো ব্যাংকে গেল সে 500 টাকা উঠাবে তো ব্যাংকে 500 টাকা তারপর লিখতে গিয়ে দেখে আরেক লোক চেক লিখতেছে 50 লাখ টাকা সে লিখতেছে 50 লাখ টাকা এরপরে লিখছে মাত্র তোমরা আমাদের জানো মাত্রটা লিখতে হয় যেন কেউ আর কিছু না বসাইতে পারে তো সে চিন্তা করছে সে এত টাকা নিয়ে মাত্র লিখছে সে লিখছে 500 টাকা এরপর লিখছে কিছুই না শুনতেছো আমার কথাটা জি স্যার শুনতে পাচ্ছি স্যার তো আমাদের এখন এই 64 এর জায়গায় 0.04 আসছে এই মিউট করে রাখো কার বাসা জানে দিচ্ছে একটু মিউট করে রাখো সো এই জন্য আমরা জে এর অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু লিখলাম সামেশন অফ এ ডি স্কয়ার মানে রো স্কয়ার রো মানে হচ্ছে এখান থেকে ডিসটেন্সটা আর কি কেমন এই যে রোটা দেখাইছি আমরা ওই রো আর আগের রোটা সমান না সো আমরা যদি সেরকম করতে চাই তাহলে জে এর মানটা সরাসরি লিখতে পারো ওই পার্টটা যেহেতু ছোট এ রো স্কয়ার তাহলে আমাদের এখানে কিন্তু কি করতে পারি রো এর মানটাকে আবার কম্পোনেন্টে ভাগ করতে পারি দেখো তো এরকম করতে পারি কিনা তোমরা তো জানো সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের যেটা ফর্মুলা যে এটা যদি স্যার রো হয় তাহলে যদি এক্স হয় আর ওয়াই হয় আমি তো এক্স আর ওয়াই জানাটা সহজ কারণ ডিসটেন্স গুলো দেয়া থাকে তাহলে আমি সরাসরি লিখতে পারি এটা মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাই না রো স্কোয়ারের মানে কি এক্স প্লাস ওয়াই তাহলে সেই ক্ষেত্রে আমরা জে এর মানটাকে আরেকটু ভেঙে লিখতে পারি এ যতটা থাকুক সবগুলো বোল্টের এরিয়া তো এ সমান থাকবে এক্স স্কোয়ার এইটার জন্য এক্স এর যত দূরত্ব এই বোল্টের জন্য ওয়াই এর দূরত্ব ধরো 0 এক্স এর দূরত্ব 3 ইঞ্চি থাকলে 3 ইঞ্চি এই বোল্টের জন্য এক্স এর মান হচ্ছে 3 যদি 3 ওয়াই যদি 2 হয় 2 মানে প্রত্যেকটা যত দূরত্ব আছে প্রতিটা বোল্ট ধরে ধরে নিব সেন্টার থেকে এক্স দূরত্ব কত ওয়াই দূরত্ব করো আর এ তো প্রত্যেকটার জন্য কমন একই সো এটা যদি করি তাহলে কিন্তু আমার ওই যে টরশনাল স্ট্রেস ফর্মুলা যেটা আমরা শিখে আসছিলাম এই কোর্সে এ টি বাই টি রো বাই জে যেটা পেয়ে যাব এ ইনটু সামেশন অফ এক্স স্কোয়ার প্লাস সামেশন অফ ওয়াই স্কোয়ার আশা করছি এটা সবাই বুঝছো ঠিক আছে না ঠিকঠাক বলতে হবে ফাইন তাহলে সামনে যাই টাউ এর মান তুমি কিন্তু বলছো টি রো বাই জে টি তো টি রো হচ্ছে ডিসটেন্স আর জে এর মান আমরা বললাম এ ব্র্যাকেট স্কয়ার সামেশন অফ এক্স স্কয়ার সামেশন অফ ওয়াই স্কয়ার তাহলে তুমি কিন্তু তাহলে এটা যদি স্ট্রেস হয় তাহলে ফোর্স পাবা কি করে স্ট্রেস কে এরিয়া দ্বারা গুণ করতে হয় না ফাইন তাহলে এখানে যদি এরিয়া গুণ করতাম তাহলে এই পাশে একটা ইকুয়েশনের এই পাশে এরিয়া গুণ করলে এই পাশে এরিয়া গুণ করতে হবে এখানকার উপরে গুণ আর এই নিচে একটা এ আছে এ কাটা যাবে এই পাশে থাকবে ফোর্স এখানে থাকতেছে টি রো নিচে থাকতেছে কিন্তু সামেশন অফ এক্স স্কয়ার প্লাস সামেশন অফ ওয়াই স্কয়ার এটা কেটে চলে গেল পরিষ্কার সেটা আমরা লিখছিলাম আচ্ছা সামনে যাই এবার তাহলে কি দাঁড়াইলো আমাদের প্রত্যেকটার পিটি আমরা বের করতে পারি মানে টরশনের কারণে যেটা বলছিলাম ডাইরেক্ট ফোর্স তো আগে বের করে ফেলছিলাম এই টরশনের কারণে এক একটা বোল্টে কত ফোর্স আসবে সেটা আমরা খুব সহজে একটা সহজ ফর্মুলায় লাস্টলি পাইলাম অনেক ডেরিভেশন করে যে প্রতিটার জন্য আমরা বের হবে পিটি টরশনাল ফোর্স টি হচ্ছে যে পরিমাণ টরশন কোত্থেকে আসছিল মনে আছে ওই যে ফোর্স ইনটু ডিসটেন্স রো হচ্ছে ওই বোল্ট ডিসটেন্স আর নিচে হচ্ছে সামেশন অফ এক্স স্কয়ার অফ স্কয়ার মানে এক একটা বোল্টে তাহলে এক এক রকম আসবে কারণ প্রতিটা বোল্টের ডিসটেন্স কিন্তু এক এক রকম না একই রকম না এই যে এখান থেকে যদি দেখো এই সেন্টার থেকে এক একটা বোল্টের ডিসটেন্স এক এক রকম হবে তাই না এটার জন্য যা হবে এটার জন্য তা কি হবে
সো ডিস্টেন্সের অনুসারে আমরা প্রত্যেকটার জন্য বের করে ফেলতে পারি তার টরশনাল ফোর্সটা কত হবে। এখন তুমি দেখছো যে আমরা কাজগুলা কঠিন হচ্ছে এখানে, যেরকম এইটার সাথে এটা যোগ করা, রেজাল্টেন্ট বাইর করা কঠিন। মেকানিক্স, অ্যানালিটিক মেকানিক্সে করে আসছো যে করতে হইলে আমরা কম্পোনেন্ট নিয়ে করি, তাই না? দুইটার এক্স কম্পোনেন্ট, দুইটার ওয়াই কম্পোনেন্ট বের করি, তো আমরা এটা সেটা করতে চাই, এক্স থিটা কস থিটা সাইন থিটা বের করতে চাই। সেটাই যদি করি তাহলে এক্স বরাবর হবে যদি আলফাটা এক্স, মানে যে যেহেতু আলফাটা এখানে, সাইনটা হচ্ছে এক্স এর বরাবর, প্লাস সামেশন অফ ওয়াই স্কয়ার। ক্লিয়ার? স্যার আরেকবার একটু। এটা কোনো আমরা সেকশন আমি তোমাদের ইয়াটা দিয়ে দিছি গোবিন্দর কাছে আর ইয়ার কাছে, কাদেরের কাছে। এটা জাস্ট সামেশন, তুমি সিকোয়েন্সিয়ালি আসছো। কি করছি আমরা? মূল উদ্দেশ্য ছিল টাউ সমান টি রো বাই জে, জে এর মান বের করলাম a ইনটু সামেশন অফ এক্স স্কয়ার প্লাস সামেশন অফ ওয়াই স্কয়ার, বসাই দিলাম। বসাই দিয়ে আমরা পাইলাম যেহেতু এটা স্ট্রেস, স্ট্রেস সমান হচ্ছে টরশনাল স্ট্রেস বা শিয়ার স্ট্রেস। এখন স্ট্রেস থেকে ফোর্সে যাইতে হইলে পিটি কে বাইতে হলে টরশনের কারণে ফোর্স হলে এরিয়া দ্বারা গুণ করতে হবে। এখানে এরিয়া দ্বারা গুণ করছে, এখানে এরিয়া দ্বারা গুণ, উপরে এরিয়া আর নিচের এরিয়া কাটা গেল। টরশনাল ফোর্সের মান রইলো একটা বলতে, পুরো রেজাল্টেন্ট ফোর্সটা হবে টি রো বাই সামেশন অফ এক্স স্কয়ার প্লাস সামেশন স্কয়ার। এখন আমার দরকার কম্পোনেন্টে বের করানো, অথবা ডি এর সাথে যোগ করতে পারবো না। কম্পোনেন্টের জন্য আমরা কম্পোনেন্ট নিলাম এক্স থিটা ওয়াই কস থিটা সাইন থিটা নিয়ে লাস্টলি আমি যা পেলাম, যদি এখানে এক্স ডিরেকশনে ফোর্স বের করতে চাই তাহলে টি তো আমরা বের করতে থাকি, টি এর সাথে ওয়াই গুণ হবে, ওয়াই ডিরেকশনে ফোর্স বের করতে হলে এক্স গুণ। এইটুকু পরিষ্কার? আর যদি কোনো বলো, টি রো বাই জে, আসতেছে আস্তে আস্তে, তুমি বলো কোনটা, এটা এটা না এটা? হ্যাঁ, না না, এ- এ- এটা তুমি বুঝছো না, এটা তুমি বুঝছো, সামেশন আর রো স্কয়ার মান এক না। রো স্কয়ারের মান হচ্ছে এক্স স্কয়ার, একটার জন্য রো হবে এক একটা। তুমি আবার যদি যাই পিছনে যাই একটু দেখো, তোমার বুঝাই নিচ্ছি কেমন। রো ধরো যে এই ইয়েটার কেবল এই বোল্টার বা এই রিভেটটার রো হচ্ছে এই যে এইটুকুন, কেমন? আবার এই রোটার রিভেট হচ্ছে এইটুকুন, এই রোডটার রিভেট হচ্ছে এইটুকুন। তার মানে রো কিন্তু এক একটা বোল্টের জন্য এক এক রকম হবে। বাট সামেশন অফ এক্স স্কয়ার ওয়াই স্কয়ার হচ্ছে ওই যে সামেশন অফ এডি স্কয়ার থেকে আসছে। যেমন এইটার জন্য বের করবা এইটার সামেশন অফ এক্স, এইটার সামেশন অফ ওয়াই, এইটার জন্য বের করবা সামেশন অফ এক্স সামেশন অফ ওয়াই। এটা কিন্তু সবগুলার সামেশন, এক একটা বোল্ট নিবা, প্রত্যেকটার এক্স নিবা, প্রত্যেকটার ওয়াই নিবা, প্রত্যেকটার এক্স। আর রো হচ্ছে ওই একটা বোল্টের, যখন এটা করবা এটার রো, এটা করলে এটার রো। আমার কথা কি বুঝতেছো? সেই জন্য রো স্কোয়ার, আর এখানকার রো মানে সামেশন না, এখানকার রো হচ্ছে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এই সামেশন হচ্ছে সবগুলা করতে হবে, একটা অঙ্ক করলে ক্লিয়ার হবে, কেমন? স্যার প্রথমের দিকে একটু খুলে দেখাবেন, যাবো কোনটা বলো তো? আরেকটু এটা? উপরে স্যার। এটা হ্যাঁ স্যার, এখানকার বিষয়গুলো স্যার, এই যে স্যার দিকগুলো এখানে ডায়াগোনালি হচ্ছে স্যার, মানে ওই যে পিডি এই দিকগুলোর বিষয়টা একটু। আমি প্রথমে বলছি, দেখো আমি যদি আবার পিছনে একদম অরিজিনালটা থেকে আসি, এখানে একটা লোড দেয়া ছিল, আমি ধরো যে টরশন নাই, এই এটা হচ্ছে অ্যাকশন, অ্যাকশনের জাস্ট অপোজিট হবে রিয়াকশন। যদি এইটিটা যদি এপিটা অ্যাকশন, যেই অ্যাঙ্গেলে আছে যেই দিকে আছে একই অ্যাঙ্গেল হইতে হবে, আর দিক হবে জাস্ট অপোজিট। এইটাই আমাদের স্যার আইজাক নিউটন বলছিল, তাই না? জি স্যার, জি স্যার, এটা ডায়াগোনালি গেছে, কেমন? জি স্যার, বুঝতে পারছি। হইতো জাস্ট ভার্টিক্যাল আপওয়ার্ড হইতো, যদি হরিজন্টাল হইতো হরিজন্টালি ব্যাকওয়ার্ড হইতো, তাই না? হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি। আবার টরশনের কারণে এবার ধরলাম এটা নাই, টরশনের কারণে টরশন যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছে, এই রেজিস্ট্যান্স গুলো সব হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। কিভাবে? ওই যে কানেক্টিং অ্যাঙ্গেলের সাথে পারপেন্ডিকুলারলি, কেমন? স্যার ক্লিয়ার স্যার। আর কারো কোনো কোশ্চেন? তাহলে আমরা একটা এক্সাম্পল করব। হ্যাঁ,
কোশ্চেন না থাকলে আমরা সামনে লাস্টলি আমরা ধরো টরশনের কারণে পাইলাম, আবার ডাইরেক্ট কারণে পাইলাম, তাহলে এক্স দুইটা তো যোগ হয়, তুমি পড়ে আসছো যে স্যার এক্স এর কম্পোনেন্ট যদি দুইটা হয়, দুইটা এক্স গুলো এক্স এর সাথে অ্যালজেব্রিক যোগ হবে, যদি একই দিকে হয় যোগ হবে, বিপরীত দিকে হলে বিয়োগ হবে, স্কোয়ার করব, আবার এটারও স্কোয়ার করবো, তাহলে রেজাল্টেন্ট ফোর্সটা আমাদের দরকার ছিল ম্যাক্সিমাম ফোর্স কত, যাতে করে শেয়ার ফেল করা না যায়, সেই জন্য ডিএক্স এর সাথে টিএক্স যোগ হবে, ডিউ হয়। আমরা একটা অঙ্ক করি তাহলে বোঝা যায়। সো দেখো এখানে একটা রোতে 4টা করে আছে, এরকম 3টা রো 12টা রিভেট আছে, এবং একটা ফোর্স দেওয়া আছে, যেই ফোর্সটা বি পয়েন্টে দেওয়া আছে, যে একটা বোল্টের মধ্যে দেওয়া আছে, যার মান হচ্ছে 38 কিপ, অ্যাঙ্গেলটা তাও বলে দিছে, স্লোপ দেওয়া মানে অ্যাঙ্গেল বলে দেওয়া থাকা, স্লোপ of 4 to 3, vertical 4, horizontal 3, determine the resultant load on the most heavily loaded rivet। কারণ তোমার ডিজাইন করার সময় সবচেয়ে বেশি লোডটাই লাগবে, সেই জন্য বলছে সবচেয়ে বেশি লোড যেখানে থাকবে, যেই বোল্টটাতে থাকবে, সেই বোল্টটার রেজাল্টেন্ট লোড মানে কি ডিএক্স টিএক্স দুইটা মিলে, মানে পিটি আর পিডি মিলে যেটা হবে সেইটাকে বের করতে বলছে। কেমন? তাহলে আমরা এখানে যেটা সহজ করার জন্য তুমি করতেই পারো, এখানে একটা লাইন টানো, এখান থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স নিতে পারো, বাস কাজটা কঠিন, একটু সহজ কাজ তোমরা করে আসছো। এটাকে যদি যেহেতু 4 আর 3 দেয়া আছে 48, তুমি স্লোপ দিয়ে ভাগ করলে হরিজন্টাল কম্পোনেন্ট হচ্ছে 28.8, আশা করি সবাই পারো এটা করতে, ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে 38.4, ঠিক আছে না? এটা তো করতেই পারো, cos থিটা sin থিটা অথবা 5 কত করলে গুণ করলে হয়ে যাবে। জি স্যার। ফাইন, তাহলে এটা করলাম। এখন দেখো আমার সহজটা কি হইলো, এক্সটা তো সরাসরি এই সি দিয়ে চলে যাবে, তাহলে এটা কোনো মোমেন্ট দিবে না, দিবে হচ্ছে ওয়াইটা কত 38.4, ডিসটেন্স কত, যদি এটা সেন্টারে হয়ে থাকে 3 আছে আর এটার অর্ধেক হচ্ছে 4.5, তাহলে পেয়ে যাব এই প্রত্যেকটা ইয়া দেওয়া আছে যে ডিসটেন্স হচ্ছে 4. আমরা ক্যালকুলেশনটা বের করে নিছি, কোনটা প্লাস কোনটা মাইনাস, তুমি না জানোই কোঅর্ডিনেট জিওমেট্রি আসছো, এইটা 0 0, তাহলে এইটা যদি নিশ্চয়ই এটা এক্স হবে 1.5, ওয়াই হবে 0, এটা হবে 4.50, এটা 4.54, কেন দিকে হচ্ছে 4 মিটার। কেমন? এগুলো তুমি করতে পারো, করে আমরা কিন্তু মোমেন্টটা বের করবো একটু পরেই। তাহলে এক একটা ফোর্সের মান কিন্তু ছিল আমার কত, এখন ছিল 28, ওয়াই এর জন্য 34, সেটা এক্স দিয়ে ওয়াই দিয়ে বের করতে পারো, কারণ তোমাকে আলটিমেটলি মনে আছে নিশ্চয়ই এক্স এর সাথে এক্স গুণ করতে হবে। তাহলে পিডিএক্স 12টা বোল্ট 12টা দিয়ে ভাগ করবো 2.4, পিডিওয়াই 12টা বোল্ট, ওয়াই এর মান হচ্ছে 38.4, যেহেতু ডাউনওয়ার্ড আছে রিঅ্যাকশন উল্টো দিকে হবে 3.2। এবার টরশন মোমেন্ট কত হবে, এই লোডটা যে 28.8, যেটা কোনো মোমেন্ট দিবে না কারণ ওই পয়েন্ট দিয়ে এটা চলে গেছে, এইটা দিবে 38.4.5, তাহলে টরশনাল মোমেন্ট পাইলাম, পিডিএক্স পাইলাম, পিডিওয়াই পাইলাম। এটা যদি কেউ না বুঝে থাকো তাহলে বলো, আমরা করতে পারতাম সরাসরি প্রত্যেকটাকে এটা দিয়ে ভাগ করতাম। হ্যাঁ বলো। টুইস্টিং মোমেন্টটা 38.4 ইনটু 4.5 কেন হইলো বলো তো? আমি টুইস্টিং মোমেন্ট বাইর করতে পারতাম, এই যে এই লাইনটাকে স্ট্রেট রাখতাম, এখান থেকে একটা লাইন টানতাম, সেই ডিসটেন্সটা নিয়ে ডিসটেন্স টু ফোর্স, সেটা না করে আমি এই 48 কিপকে হরিজন্টাল আর ভার্টিক্যালে ভাগ করে ফেললাম। কেমন? হরিজন্টালের মান আসছে তোমরা বলছো বুঝছি 28.8, যে এটা যদি আমি এই লাইনটা যদি টানি, ফোর্সের তো আর লাইন অফ অ্যাকশন তো এটা লাইন টানলে কিন্তু এইটার জন্য এই সি পয়েন্ট থেকে তার কোনো ডিসটেন্স নাই, এটা কি বুঝছো? জি স্যার। ইয়েস স্যার। এক্স কম্পোনেন্টের ডিসটেন্স নাই, মোমেন্ট মানেই হচ্ছে টরশন তো একটা মোমেন্ট মানে হচ্ছে ফোর্স ইনটু ডিসটেন্স, কম্পোনেন্টের কোনো ফোর্স ডিসটেন্স নাই, ওয়াই কম্পোনেন্টের ডিসটেন্স আছে, ভেরিকনন প্রিন্সিপাল তাই বলছিল মেকানিক্সে পড়াইছে যে রেজাল্টেন্টের ফোর্স নেওয়া আর কম্পোনেন্টের ফোর্স নেওয়া সমান, তাই তো পড়ছো না মেকানিক্সে? সেই প্রিন্সিপালই করলাম, সেই প্রিন্সিপালে যদি আমরা করি তাহলে কি দাঁড়াইলো যে এই লোডটার একটা মোমেন্ট আরেকটা লোড আছে, তার মান 38.4, ডিসটেন্স হচ্ছে 4.5, সো 38.4 ইনটু 4.5 ইঞ্চে যেহেতু আছে আর ফোর্স কি আছে তাহলে কিপ ইঞ্চ, সো গুণ করলে হয় 172.8 কিপ ইঞ্চ। পরিষ্কার? ইয়েস স্যার। আচ্ছা ফাইন, টি এর মান পাইলাম আর পি ডিএক্স পি ডিওয়াই তে পেয়ে গেছি। এইবার আসো সামেশন অফ এক্স স্কয়ার আর সামেশন অফ ওয়াই স্কয়ার কত হবে বলো? দেখো তো দেখি, এই প্রত্যেকটা বোল্টের এই যে এইটা বোল্টের ওয়াই সমান না,
এই প্রত্যেকটা স্যার। বোল্টের ওয়াই সমান 4 করে, এই প্রত্যেকটা বোল্টের ওয়াই সমান, যেহেতু স্কোয়ার করতেছে মাইনাসের স্কোয়ার আর প্লাসের স্কোয়ার একই কথা, তাহলে আমি লিখতে পারি 8 × 4 স্কোয়ার, মানে সবগুলো আমি আলাদা আলাদা করতে পারতাম, না করে আমি একটু কাজটা কমাচ্ছি কেমন। আবার দেখো যে এই তিনটার এক্স 4.5, এই তিনটা মাইনাস 4.5, যদি আমি স্কোয়ার করতেছি তাহলে তিনটা 6টা 4.5 স্কোয়ার। আবার এই তিনটা আর এই তিনটা যদি করতাম তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, আমি কিন্তু এখান থেকে 1.5 প্লাস, তাহলে 6 × 1.5, আর এগুলার ওয়াই নাই, সেজন্য এগুলোর ওয়াই নেই, ওয়াই 12টার মধ্যে 4টা 0। তাহলে আলটিমেটলি আমরা সামেশন অফ এক্স স্কোয়ার প্লাস সামেশন অফ ওয়াই স্কোয়ার এর মান পাইলাম 263 ইঞ্চি স্কোয়ার। আশা করি এটা বুঝতে কারো সমস্যা হওয়ার কথা না। স্যার এটা আরেকবার বলেন একটু স্যার। এটা তুমি যেটা করতে পারো, এই পয়েন্ট থেকে প্রত্যেকটা নিতে পারো, 1.5 স্কোয়ার ওয়াই নাই, 4.5 স্কোয়ার ওয়াই নাই, আবার এইটা নিলাম -1.5 স্কোয়ার ওয়াই 0, এটা নিলাম -4.5 স্কোয়ার ওয়াই 0, একই কথা। প্রত্যেকটা এরকম ওয়াই স্কোয়ার নিতে পারি, না করে আমি একটু বুদ্ধি খাটাইছি। কি করছি দেখো, আমাকে করতে হবে সামেশন অফ এক্স, সবগুলার এক্স নিতে হবে। তাহলে আমি কি করলাম, আমি দেখলাম এদিকে 1.5 স্কোয়ার আসতো, 1.5 এটা এক্স স্কোয়ার যদি করি 1.5, তো আমি এইটারও 1.5, উপরেরটাও তো এক্স 1.5, নিচেরটারও এক্স 1.5, আবার এইদিকে 1. বাট মাইনাসের স্কোয়ার সমান, তাহলে আমি বললাম 1.5 এর কয়টা আছে, 6টা। ঠিক আছে। আবার 4.5 এক্স এর গুলো আগে করতেছি, উল্টা দেখ, প্রথমে দেখানোর সময় উল্টাতে বলছিলাম, এদিকে 4.5 কয়টা আছে, এদিকে 3টা, এদিকে 3টা, তাহলে 4.5 স্কয়ার 3 3 6টা শেষ। ওয়াই কয়টা আছে, এই 4টার ওয়াই 0, তাহলে এই 4টা ওয়াই কত 4, এই 4টার ওয়াই কত -4, তাহলে 4 -4 স্কয়ার প্লাস 4 স্কয়ার একই, স্কয়ার করে আমি 8 দ্বারা গুণ করলাম, গুণ করে সবগুলা যোগ করে ফেললাম। তুমি ওই যে একটা একটা করে যা পাইছা, 1 মিনিট আমি একটু ফোনটা দাও। আর এখানে এই প্রত্যেকটা ভোল্টেজে কোঅর্ডিনেট আকারে ডিসটেন্স দেওয়া আছে, ওইটা কি দেওয়া থাকবে নাকি মেইন ডিসটেন্স থেকে বের করে নিতে হবে? জি জি বলছি। ও এটা মনে হয় আপনার মনে অনেক বেশি আসছে, আমি একটু আপনাকে পরে ফোন করবো, আমি একটা ক্লাসে আসি যে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যালো, জি আসসালামু আলাইকুম। সো আমরা তোমাকে দেখতেছ? Yes, sir. ফাইন। এখন এই জায়গাটা বুঝছো, আমি জাস্ট বুদ্ধি করে Yes, পুরো sir. তুমিও করতে পারো, আশা করি এটা যোগ বিয়োগ কিছু না। এটা বুঝছি, ওই আপনার যেই প্রত্যেকটা ভোল্টে কোঅর্ডিনেট আকারে ডিসটেন্স দেওয়া আছে, এটাও কি স্যার দেওয়া থাকবে নাকি ওই 4 থেকে যে ডিসটেন্স আছে ওটা দেখে এই প্রত্যেকটা ডিসটেন্স বের করে নিতে হবে? তুমি তোমাকে দেয়া থাকবে যে এরকম 3 ইঞ্চি 3 ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি 4 ইঞ্চি, অথবা 4 ইঞ্চি জায়গায় 5 ইঞ্চি থাকবে, 5 ইঞ্চি থাকবে, এটা দেয়া তুমি এটা তুমি লিখে দিতে পারো। হ্যাঁ, তুমি দরকারটা কি, এটা লেখার কি দরকার আছে? তো তুমি তো দেখতেই আছো, তোমার দরকার সামেশন হবে, তুমি তো বুঝতে পারছো এটা আর এই রোড যে দূরত্ব যে 1.5 স্কয়ার, এরকম একটা আছে, দুইটা শেষ। এইটার দূরত্ব তুমি এক্স করবা আর ওয়াই করবা, শেষ। এটা তো বের করার দরকার নাই, তোমাকে বোঝানোর জন্য আমরা অনেক কিছু করি, তাই না? পরীক্ষার সময় ধরে কত দরকার, এটা সোজা জিনিস, বুঝতেছো? ঠিক আছে, তাহলে সামনে যাবো আমি। জি স্যার। আচ্ছা, তাহলে সামেশন অফ এক্স স্কয়ার সামেশন অফ ওয়াই স্কয়ার পাইলাম। এবার মনে আছে তোমার, আমরা একটা লাস্ট ফর্মুলা ছিলাম ptx সমান ছিল, যখন এখানে x বলবো তখন t তো থাকবে, এখানে y থাকবে, সামেশন অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে আমার t এর মান আমরা বের করছিলাম 172.8, আর এটাকে যেহেতু কিপ ছিল, এটাকে আমরা একটু গুণ করে ফেললাম। আর y এর মান হচ্ছে 4, কোনটা নিলাম কেন, দেখো আমরা কিন্তু সবচেয়ে হেভিলি লোডেড বলছি। এখন বলো তো t এর মান সবচেয়ে বেশি হবে কোথায়? তুমি কিন্তু এখানে ফর্মুলাতে একটু আগে লিখছো টি ওয়াই, ওয়াই এর মান সবচেয়ে বেশি যেখানে সেখানে বেশি হবে, এক্স এর মান যেখানে বেশি সেখানে বেশি হবে না? জি স্যার। এই অঙ্কটাতে সামেশন অফ এক্স স্কয়ার সামেশন অফ ওয়াই স্কয়ার তো সবার জন্য সমান 263, টি এর মান সবার জন্য সমান। এখন সবচেয়ে হেভি লোডেড বের করতে হলে তো ওয়াই এর মান সবচেয়ে বেশি যেখানে হবে, ও এক্স যেখানে বেশি হবে, সেটা কোথায় হবে? তুমি যদি একটু খেয়াল করো, এই কোণায় না হয় এই কোণায় না হয় এই কোণায়, 4টা কোণাই সবচেয়ে বেশি হবে, তাই না? স্যার। এক্স্যাক্টলি। তো আমরা সেজন্য ম্যাক্সিমামটা নিয়েছি, কারণ প্রশ্নটা ছিল ম্যাক্সিমাম। তাহলে ম্যাক্সিমামের এক্স এর মান হচ্ছে 5, ওয়াই এর মান হচ্ছে, সরি উল্টাটা বললাম, এক্স এর মান হচ্ছে 4.5, ওয়াই এর মান হচ্ছে 4। বের করলাম px ম্যাক্সিমাম হচ্ছে
2620 2620, P2I হচ্ছে 2950। এইটা আমরা বের করলাম। এখন ছিল জানো PDX আর PTX এর যোগ করতে হবে, অ্যালজেব্রিক সাম হবে। তাহলে করলাম। PDX কত ছিল তোমাদের মনে আছে? আমাদের ওই যে সরাসরি ছিল 2400, দ্যাট ইজ 2.54 কিপ আর 3.2 কিপ ইউনিটের। সেখানে আমরা বের করে ফেললাম এটা জুড়ে x এর সাথে x যোগ হবে, y এর সাথে y যোগ করে স্কয়ার রুট করার পরে আসছে 7950 পাউন্ড। এখন কেউ একজন বলবা কোন লোডটা, কোন রিভেটটা সবচেয়ে বেশি লোড হবে হেভি এখানে, বলতে পারবা? যে কোনো একটা কর্নার, যে কোনো একটা কর্নার। কোন কর্নারটা? সেই কর্নার কোনটা হবে? এই কর্নার, এই কর্নারটা আমরা দেখাই দিচ্ছি না। ফার্স্ট কোয়াড্রেন্ট যেটা সেটাই। রাইট, এক্স্যাক্টলি এইটা। কেমন? যেখানে দুইটাই। সো স্যার ফাইন, এখানে ফিগার স্যার দেখা এটা যাচ্ছে। বেশি হবে কেন? কেন স্যার হবে? লজিকটা কি? আচ্ছা, লজিকটা আমি তোমাকে বলছি। প্রথমে তো ধরো এই ডিএক্স এর যেগুলো আছে সেগুলো তো সব সমান হবে, তাই না? এখন আসতেছে এইদিকে যখন ঘুরাচ্ছ, তোমার মনে আছে ওইদিকে যদি ঘুরাচ্ছ এইটার ফোর্স কোন দিকে হবে তোমাকে কিন্তু আগে বলে আসছিলাম, আবার আগের স্লাইডে একদম বেসিক স্লাইডটাতে। এইটা যখন এরকম ঘুরাচ্ছ তাহলে টি এর মান হলো এইদিকে, এইটারটা এইদিকে হবে। এটা বুঝতেছো না? ওই যে বলছিলাম সেন্টার করে পারপেন্ডিকুলার করে যে লাইনটা টানবা, জি স্যার। এই দুইটা লাইন কানেক্ট করে পারপেন্ডিকুলার টানা। তো এখন তোমার কিন্তু ওই যে এই জায়গা যদি ডিএক্স যদি উল্টো উপরের দিকে হয় তাহলে এটা কি কমাই দিবে না? প্রথমে দিন বলছিলাম প্রথম লেকচারে আমার, ধরো যে ডাইরেক্ট এক্সচেঞ্জ ওয়াই ফোরটা তো উপরের দিকে আর এইটা কাজ করতে নিচের দিকে, তাহলে এইটার মান বেশি না এইটার ডাইরেক্টটাও ওয়াই দিকে আবার টরশনেরটাও উপরের দিকে, তাহলে এইটা বেশি হবে। কোনটা বেশি হবে? যেখানে দুইটা কম্পোনেন্ট যোগ হবে সেখানে হবে সবচেয়ে বেশি, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, এবার আমার অঙ্কে আসি, আবার অঙ্কের ফিগারে। এইবার দেখো এখানে কি হয়েছে, ওয়াইটা যে অ্যাকশনটা হচ্ছে নিচের দিকে ওয়াই ডিরেকশনে, তাহলে এখানে ওয়াই এর ফোর্সটা যাবে উপরের দিকে ডাইরেক্টটা। এখানে এক্স ফোর্সটা রাইট ওয়ার্ড, তাহলে ডিরেক্টটা যাবে লেফট ওয়ার্ড। এবার টরশনেরটা আসো, এখান থেকে যদি যাও তাহলে এইটা টরশন এখানে কানেক্ট করে কিন্তু ফোর্সটা হবে পারপেন্ডিকুলার হবে এই দিকে, তার মানে এইটার ওয়াইও এই দিকে এক্সও এই দিকে, তাহলে মানে কি দুইটা কম্পোনেন্টের সাথে দুইটা কম্পোনেন্ট সরাসরি যোগ হবে। উল্টা পক্ষে আমি যদি এইটা নিতাম, এইটা কি হইতো, এই কানেকশন করলাম তার মানে এটার সাথে পারপেন্ডিকুলার হলে এটা এইদিকে আছে, তার মানে এটার ওয়াই হবে এই ডিরেকশনে, এক্স হবে এই ডিরেকশনে, তার মানে আমার ডাইরেক্ট ফোর্সের সাথে একটা কম্পোনেন্ট বিয়োগ হবে একটা কম্পোনেন্ট যোগ হবে। আমার কথা কি বুঝতেছো? আবার এই ভোল্টে যদি আসতাম কি হইতো, এইটার পারপেন্ডিকুলার লাইন এইটা এই ডিরেকশনে আসতো, তার মানে আর ওয়াই হইতো এইদিকে নিচের দিকে যেটা আমাকে ডাইরেক্টের সাথে বিয়োগ করে ফেলতো, এক্স হইতো রাইট ওয়ার্ড, দুইটাই বিয়োগ করতো, এটা সবচেয়ে মিনিমাম হবে এটা, তার মানে সবচেয়ে মিনিমাম এইটাও কিন্তু কম হইতো। দেখো তো এটা আমি এই পয়েন্টটা যোগ করি, পারপেন্ডিকুলার লাইন এদিকে যাইতো, তাহলে এইটার এক্স হইতো এইদিকে, ওয়াই হইতো এইদিকে, তার মানে এক্সটা এই যে ডাইরেক্টের সাথে বিয়োগ হইতো ওয়াই এর সাথে যোগ হইতো। তার মানে এই সবগুলো মিনিমাম হচ্ছে এইটা, এই দুইটার একটা বিয়োগ একটা যোগ, এইটাও একটা বিয়োগ একটা যোগ, এখানে দুইটার সাথে দুইটা যোগ হয়। এবার বলো কোনটা বেশি হবে? জি স্যার, বুঝতে পারছি। এ পয়েন্ট। ফাইন, ক্লিয়ার? ইয়েস স্যার। সবাই ফাইন। তো যদি ক্লিয়ার হয় তাহলে আমরা এবার সামনে যাই। তাহলে আমরা টরশনও শেষ করে ফেললাম, এই জন্য এই পয়েন্টটা সবচেয়ে বেশি হবে এবং দুইটাই যোগ হবে। ঠিক আছে? এখন যদি এরকম যদি অঙ্ক তোমাদেরকে দিয়ে দিছি আমি স্লাইডটা, এই অঙ্কটা তোমরা করতে পারবা না, সেন্টার দিয়ে যায় না দূরে, কিন্তু এরা কিন্তু আগের মতো ইনক্লাইন না, সরাসরি তুমি টরশন বের করতে পারবা। এই অঙ্কটাও করতে পারবা আশা করি। তো আমরা আশা করব তোমরা এই অঙ্কগুলো করবা। কেমন? নেক্সট আমাদের আজকে আর নব না, নেক্সট এরটা রইলো আমাদের আর একটা বাকি আছে একটা পার্ট, সেটা হচ্ছে ওয়েল্ডিং জয়েন্ট। রিভেটেড এন্ড বোল্টেড জয়েন্ট শেষ করলাম, হচ্ছে ওয়েল্ডিং করি, এরকম ওয়েল্ডিং জয়েন্ট নিয়ে আমরা করতে চাই। কেমন? কি পারবা আজকে আর? তাহলে আমি আজকে এই পর্যন্তই থাক। থাক স্যার। ঠিক আছে, তাহলে আমরা এই শেষ করলাম আজকে।